না স্যার। স্যার হাসান স্যার সোমবার থেকে ক্লাস শুরু করবেন, তখন হচ্ছে ইনশাআল্লাহ স্যার সবকিছু দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি তারপর আমার কাছে অন্য কোর্স আউটলাইন করা আছে, আমি পাঠিয়ে রাখবো তোমাদের এইচআরএম এর। আমি যে পার্ট থেকে পড়াবো সেটা একটু শিখে তোমাদের এখানে গতবার এইভাবেই হয়েছিল। তো এখান থেকে আমরা ট্রেনিং ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট, এটা ছিল আমাদের প্রথম চ্যাপ্টার, এবং এরপরে আমরা আরো টোটাল 4টা চ্যাপ্টার দেখবো আমরা এখান থেকে, আমাদের এই পার্ট থেকে। ট্রেনিং ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট, পারফরম্যান্স অ্যাপ্রেজাল, ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, ক্যারিয়ার ডেভেলপমেন্ট। টোটাল 4টা চ্যাপ্টার আমরা দেখবো। এখানে আমাদের ট্রেনিং এন্ড ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টটা সম্ভবত ওখানে ফার্স্ট চ্যাপ্টারই রয়েছে, আর লাস্ট সম্ভবত ক্যারিয়ার ডেভেলপমেন্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস। দেখি আমার কাছে আমার কোর্স আউটলাইনটা আছে গতবারটা, আমি তোমাদের পাঠিয়ে রাখবো। আমার অ্যাসাইনমেন্টটা আমি দিব তোমাদের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের। আর হাসান স্যার সম্ভবত গতবারও সেশনের রিপোর্ট দিয়েছে, হাসান স্যার ওদিকে দিবে এবারও। স্যারের সাথে তোমরা কথা বলে রেখো। আমরা অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে ক্লাসে আমরা কেস স্টাডি গুলোকে আমরা করবো, 2টা বা 3টা কেস স্টাডি আমরা অ্যাসাইনমেন্ট আকারে করবো। ঠিক আছে, তাহলে আমরা ফার্স্ট চ্যাপ্টার দেখি আমরা ট্রেনিং ম্যানেজমেন্ট এন্ড ডেভেলপমেন্ট। এই চ্যাপ্টারটা আমরা কেন করবো, আমরা তো চ্যাপ্টার অবজেক্টিভটা বলে রাখি। মূলত চ্যাপ্টারটা পড়ার মেইন কারণ হচ্ছে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে সাধারণভাবে একজন এইচআর যার প্রথম কাজটা হচ্ছে তার আন্ডারে যতগুলো এমপ্লয়ি থাকে তাদের স্কিল ডেভেলপমেন্ট এবং ক্যারিয়ার ওরিয়েন্টেড যেসব ট্রেনিং প্রোগ্রামগুলো রয়েছে সেগুলো নিয়ে কাজ করা। সেক্ষেত্রে প্রথম যেটা ট্রেনিং ম্যানেজমেন্ট ডেভেলপমেন্টটা প্রথমে চলে আসে। আমরা কি কারণ বেস্ট ট্রেনিং দেওয়ার মাধ্যমে কিন্তু একজন এইচআর এর বা একটা এমপ্লয়ির ক্ষেত্রে আসলে তার ক্যারিয়ার ডেভেলপমেন্টটা ইজি। তো সেক্ষেত্রে এই ডেভেলপমেন্ট যে পার্টটা রয়েছে, এখানে এই ডেভেলপমেন্ট পার্টের মধ্যে ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামেরও কিছু বিষয় রয়েছে, বাট আমাদের আলাদা একটা চ্যাপ্টার রয়েছে এখানে ক্যারিয়ার ডেভেলপমেন্ট নামে। প্রথম যেটা দেখবো আমাদের অবজেক্টিভ অফ দ্য ট্রেনিং ডেভেলপমেন্ট, কেন আসলে ট্রেনিং ডেভেলপমেন্টটা দরকার। সেক্ষেত্রে আমরা প্রথমে আমরা রেখেছি স্কিল এনহ্যান্সমেন্ট করার জন্য, নলেজ আপডেট, পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, এমপ্লয়ি এনগেজমেন্ট, অর্গানাইজেশনাল গ্রোথ। আমরা একটা চলে আসি আস্তে আস্তে। কিন্তু অবজেক্টিভ অফ ট্রেনিং ডেভেলপমেন্টের মধ্যে প্রথম আমরা বলেছি স্কিলকে আমাকে এনহ্যান্স করা। তো স্বাভাবিকভাবে আমরা জানি যে কোনো ট্রেনিং এ স্কিল ডেভেলপমেন্টে হেল্প করে থাকে। আর আমাদের যেহেতু এটা কিন্তু হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, দ্যাট মিনস এমপ্লয়িদের ম্যানেজ করা। একটা এইচআর ডিপার্টমেন্ট তার যতগুলো এমপ্লয়ি থাকবে তার আন্ডারে ততগুলো এমপ্লয়িকে ম্যানেজ করতে হবে। এখন এই ম্যানেজমেন্টটা আমরা সহজে বুঝি যে আসলে এটা মানে হচ্ছে যেমন হতে পারে যে তার আন্ডারে যতগুলো এমপ্লয়ি থাকবে তাদের মনিটরিং করা, তাদের দেখাশোনা করা, তাদের সবকিছু। আলটিমেটলি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা যত আমরা ইজি টাস্ক বুঝি, আসলে কিন্তু সেটা না, এটা অনেক জটিল একটা প্রসেস। কারণ আমরা শুনেছি যে সব থেকে কঠিন কাজ হচ্ছে একটা অর্গানাইজেশনে এমপ্লয়িকে হ্যান্ডেল করা। দ্যাট মিনস ইন্ডিভিজুয়াল বা একটা এন্টিটির আলাদা আলাদা চিন্তা ভাবনা বা তাদের নেচার থাকে। এতগুলো ব্যক্তিকে একটা স্ট্র্যাটেজির মধ্যে তাদের নিয়ে আসা, ম্যানেজমেন্ট করা, এই বিষয়গুলো কিন্তু আসলে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ক্ষেত্রে বা একটা এইচআর ডেভেলপমেন্টের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টটা আমরা আসলে যেটা দেখি যে এটা করতে গিয়ে অনেক ধরনের স্টেজ বা মেথড এইগুলো ফলো করে থাকে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট। আমরা কিভাবে এটাকে করব, একটা একটা এফিশিয়েন্ট বা স্কিল একটা এমপ্লয়ি আমরা কিভাবে তৈরি করব। এই যে প্রথম কাজটা তার হচ্ছে তাদের স্কিল এনহ্যান্সমেন্ট করা, অর্থাৎ এমপ্লয়িদের স্কিল যখন বাড়বে দ্যাট মিনস অর্গানাইজেশনের যে গোলটা সেই গোলটা অ্যাচিভ করা যাবে। নলেজ আপডেট একটা বিষয় থাকবে ট্রেনিং এর ক্ষেত্রে, যে ট্রেনিং এর মাধ্যমে নতুন নতুন নলেজ গুলো গেইন করতে পারবে। পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট করা, এইটার সাথে কিন্তু স্কিল পারফরম্যান্স খুব কাছাকাছি বিষয়, যেখানে ইন্ডিভিজুয়াল বা টিম পারফরম্যান্সের কথা বলা হচ্ছে,
গ্রুপ অফ টিমের একটা পারফরমেন্স বাড়ানোর জন্য আসলে ট্রেনিংটা খুব দরকার। ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম আলাদা হতে পারে, যেখানে এমপ্লয়ীদের আরো বেশি ক্যারিয়ার ফোকাসিং, যেমন হতে পারে একটা এমপ্লয়ি অথবা যে ডিপার্টমেন্টে কাজ করছে, মার্কেটিং, ফাইন্যান্স বা অ্যাকাউন্টিং, যে ডিপার্টমেন্টে তারা অর্গানাইজেশনে কাজ করে, ওই অর্গানাইজেশনের গোল প্লাস এমপ্লয়ীদের যে নিজস্ব গোল থাকে, তার ক্যারিয়ারটা একদম টপ লেভেলে যাবে, সেই যে টপ লেভেলে যাওয়ার জন্য যেসব ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো দরকার, সেগুলো এখান থেকে আমাদের এনহেন্স করবে। এমপ্লয়ি এঙ্গেজমেন্টের কথা আমরা এখানে বলেছি, যেখানে এমপ্লয়ীদের এঙ্গেজমেন্ট উইথ দ্য অর্গানাইজেশন এটার কথা বলা হচ্ছে, যে এমপ্লয়ি আর অর্গানাইজেশনের সাথে একটা রিলেশনশিপ থাকে, যে রিলেশনশিপটা আরো বাড়াতে হবে, যে এমপ্লয়ি যেন মনে করে যে এই অর্গানাইজেশনটা আমার অর্গানাইজেশন, এবং অর্গানাইজেশন সব কালচার থাকবে বা অর্গানাইজেশনের সাথে সব প্রসেস গুলোর সাথে সে ইনভলভ হবে, সেটা যেন আরো বেশি ডিরেক্টলি তার এখানে মোটিভেশন থাকে। তার জন্য এই ট্রেনিং প্রোগ্রাম গুলো অনেক বেশি গুরুত্ব রাখে। লাস্ট হলো আমরা বলছি অর্গানাইজেশনাল গ্রোথের কথা, যেখানে ট্রেনিং প্রোগ্রাম গুলো অর্গানাইজেশনাল গ্রোথ গুলোকে বাড়িয়ে দেয়। কিভাবে বাড়াবে? অর্গানাইজেশনাল গ্রোথ বাড়ানোর জন্য আসলে দেখা যাচ্ছে যে আমরা প্রোডাক্টিভিটি একটা শব্দ করেছি, তো ট্রেনিং একটা ইনপুটের মতো কাজ করে থাকে, যেটা মাধ্যমে স্কিল বা নলেজ ডেভেলপমেন্ট, স্কিল বা নলেজ ডেভেলপমেন্ট হলে স্বাভাবিকভাবে অর্গানাইজেশনে সেটা এমপ্লয় করা হয়, এবং দ্যাট মিনস দ্য প্রোডাক্টিভিটি অথবা অর্গানাইজেশনের গ্রোথটা বেড়ে যায়। সামনে আমরা দেখবো যে এই ট্রেনিং এর থেকে যেসব বেনিফিট গুলো পাওয়া যায়, সেগুলো কিন্তু বিভিন্ন মডেলের মাধ্যমে আমরা জাস্টিফাই করতে পারি। হ্যাঁ, ট্রেনিং এর পারফরমেন্স বা ট্রেনিং এর আউটপুটটা আসলে কি লেভেলে বেড়েছে, অর্গানাইজেশনে আসলে কোনো ইমপ্যাক্ট করেছে কিনা, এটাও আমরা জাস্টিফাই করতে পারবো। এই পরের কোশ্চেনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটা তেমন নয় যে ট্রেনিং আমরা অর্গানাইজেশনে কন্টিনিউ করতেই থাকবো, একই ট্রেনিং বারবার। আমাকে বুঝতে হবে যে কখন ট্রেনিংটা দরকার। এটাকে বলা হচ্ছে ট্রেনিং ম্যানেজমেন্ট। একটা ট্রেনিং প্রোগ্রামকে ইফেক্টিভলি সাজানো, অর্গানাইজ করা বা অর্গানাইজেশনের নিজের সাথে ইন্টারলিংক করে ট্রেনিং প্রোগ্রামকে ডিজাইন করা, এটাকে বলা হচ্ছে ট্রেনিং ম্যানেজমেন্ট। তো এই ট্রেনিং ম্যানেজমেন্টের প্রথম পার্ট হচ্ছে ট্রেনিং নিড অ্যানালাইসিস করা। প্রথম স্টেজ হচ্ছে ট্রেনিং নিড অ্যানালাইসিস। তো ট্রেনিং নিড অ্যানালাইসিস মানে কি স্যার, যে আমাকে বুঝতে হবে এখন ট্রেনিং দরকার, এবং ট্রেনিং গুলোকে র‍্যাঙ্কিং এর মতো তৈরি করা, যে কোন ট্রেনিংটা আগে হবে কোনটা পরে হবে। দ্যাট মিন্স দা এখানে একটা ক্রোনোলজিক্যাল অর্ডারে আমি ট্রেনিং গুলোকে আমি সাজাবো। তার জন্য আমাকে বলা হচ্ছে ট্রেনিং নিড অ্যানালাইসিস করতে হবে। এবং এই ট্রেনিং এর নিড অ্যানালাইসিস স্টেপস এর কথা আমরা বলেছি, যে স্টেপ গুলো কিন্তু একটার পর একটা আসবে, অর্থাৎ এমন নয় যে এক নাম্বারের পরে 5 আসবে। অবশ্যই স্টেপস গুলো একটার পর একটা আমাকে জাস্টিফাই করে বা আমাকে এটাকে অ্যানালাইসিস করে আমি আসলে আমার ট্রেনিং প্রোগ্রামকে আমি প্রথম ঠিক করব। তার জন্য আমাকে কি করতে হবে? এইচআর হিসেবে আইডেন্টিফাই দ্য অর্গানাইজেশনাল গোলস। তাহলে এইচআর ডিপার্টমেন্ট প্রথম কি তাকে বের করতে হবে, অর্গানাইজেশনাল গোলটা কি। অর্গানাইজেশনাল গোল হচ্ছে সাপোজ তার এমপ্লয়ীদেরকে বর্তমান যে নিউ টেকনোলজি আসছে সেই টেকনোলজির সাথে পরিচিত করা। সাপোজ এটা যদি হয় অবজেক্টিভ গোল, তাহলে তাকে এটাকে আগে আইডেন্টিফাই করে বের করতে হবে। দেন অ্যানালাইজ দ্য কারেন্ট পারফরম্যান্স। তাহলে এই যে বললাম যে নতুন টেকনোলজির সাথে আপডেট করতে হবে, এটা যদি অবজেক্টিভ হয় একটা, তখন তাকে কি করতে হবে? অ্যানালাইজ দ্য কারেন্ট পারফরম্যান্স। তাকে দেখতে হবে তাহলে আমার যারা এক্সিস্টিং এমপ্লয়ি রয়েছে তারা আসলে এই টেকনোলজির সাথে কতটুকু আপডেট করতে পারলো, বা তাদের পারফরম্যান্সটা কেমন, কতখানি সে আসলে সফটওয়্যার সম্পর্কে জানলো, কতটুকু সে আসলে এটাকে মেইনটেইন করতে পারলো। এই বিষয়টা দ্বারা আমার কারেন্ট পারফরম্যান্সটা মেজার করব। এরপর হচ্ছে আইডেন্টিফাই দ্য পারফরম্যান্স গ্যাপ। এখন আমি দেখবো যে হ্যাঁ, আমি আসলে চাচ্ছি আমার এমপ্লয়িরা একেবারে আপ টু ডেট টেকনোলজি সম্পর্কে ধারণা রাখুক, বাট এই জায়গাগুলো তার গ্যাপ রয়েছে। তাহলে প্রথমে আমি দেখবো, অ্যানালাইসিস করব, দেন আমরা পারফরম্যান্স দেখবো বর্তমানে কি পারফরম্যান্স রয়েছে, দেন এখান থেকে আমরা আইডেন্টিফাই করতে পারবো পারফরম্যান্সের গ্যাপটা কত। আচ্ছা, গ্যাপটা আইডেন্টিফাই হওয়া মানে কি, ওই যে গ্যাপটা থাকে, মেবি আমি দেখলাম যে সে অথবা 20% সে ল্যাকিংস রয়েছে তার মানে এই 20% যে গ্যাপ, এইটাকে আমাকে রিকভার করতে হবে। রিকভার করতে গেলে আমাকে অনেকগুলা ট্রেনিং প্রোগ্রাম হয়তো সাজাতে হবে।
এখন হচ্ছে প্রায়োরিটি দিতে হবে ট্রেনিং নিতে। এখন এই প্রায়োরিটি দিতে গেলে আমাকে কি করতে হবে যে কোন ট্রেনিংটা আগে হবে? এই যে 20% দেখলাম একটা গ্যাপ রয়েছে, তাহলে আমি কোন প্রায়োরিটিতে কোন ট্রেনিংটা আগে করাবো? আগে করালে এমপ্লয়ীদের এই গ্যাপটাকে রিডিউস করা যাবে। এখন আমরা হচ্ছে আইডেন্টিফাই দ্য ক্রিটিক্যাল এরিয়াস দ্যাট রিকোয়ার দ্য ইমিডিয়েট ট্রেনিং ইন্টারভেনশন। এখন আমাকে এই ট্রেনিংটা দ্রুত করতে হবে, যার ফলে আমাকে এই গ্যাপটাকে আইডেন্টিফাই করা ইজি হবে। যেমন আমরা এক্সাম্পল রেখেছি টেকনোলজি সম্পর্কে। তো টেকনোলজি সম্পর্কে আমরা দেখি যে আমার এমপ্লয়িরা তারা আসলে নিজেরা আসলে সফটওয়্যার গুলোকে আপডেট বা অ্যাডভান্স লেভেলের সফটওয়্যার গুলো হ্যান্ডেল করতে পারছে না। তাহলে আমাদের দ্রুত কিভাবে এটাকে হ্যান্ডেল করা যায়, অথবা কাস্টমার সাপোর্ট বা অন্যান্য যে বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে আরো বেশি ধারণা নেওয়া দরকার। তো সেইখানে আমাদের ইন্টারভেনশন করা বা ইমিডিয়েট তাকে ট্রেনিং প্রোগ্রাম গুলোর মধ্যে নিয়ে আসতে হবে। এবং লাস্ট ওয়ান হচ্ছে কি ডিটারমাইন দ্য ট্রেনিং অবজেক্টিভ। লাস্ট কথা হচ্ছে এস্টাবলিশ দ্য ক্লিয়ার অবজেক্টিভ ফর দ্য ট্রেনিং প্রোগ্রাম। এবং একটা যখন আমরা এই যে 20% প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য ট্রেনিং প্রোগ্রামগুলোকে সাজাবো, প্রতিটা প্রোগ্রামের আলাদা আলাদা করে অবজেক্টিভ থাকবে। হ্যাঁ, এই যে প্রথম ট্রেনিংটা দিয়ে সে হয়তো বা অ্যাডভান্স লেভেল একটা সফটওয়্যার সম্পর্কে জানবে। সেকেন্ড ট্রেনিং দিয়ে মেবি সে অথবা এআই সম্পর্কে জানবে, যে এআইটা আমি কিভাবে অর্গানাইজেশনে এস্টাবলিশ করতে পারি। থার্ড ট্রেনিং দিয়ে অথবা সে হার্ডওয়্যার সম্পর্কে কিছু ধারণা নিতে পারবে। এই যে গ্রুপ অফ পিপলের জন্য, আলাদা আলাদা পিপলের জন্য এই ট্রেনিং প্রোগ্রামগুলোকে এস্টাবলিশ করতে হবে। কিন্তু মেইন যে গোলটা, যে অর্গানাইজেশন গোলটা, যেটা আমাদের ফার্স্ট স্টেজ ছিল, এটা কিন্তু প্রথম মাথায় রাখতে হবে। অর্গানাইজেশন গোলটা কি ছিল? যে সকল এমপ্লয়ীদেরকে টেকনোলজির সাথে আপডেট করা। সেটা করতে গিয়ে আমাকে এই ট্রেনিং প্রোগ্রামগুলোকে আমাকে ছোট ছোট অংশে ভাগ করতে হতে পারে, ভাঙতে হতে পারে। কারণ সব গ্রুপ অফ পিপলরা কিন্তু একই ট্রেনিং নেবে এমন নয়। যার যেটা এক্সপার্টাইজ হওয়া দরকার, যার যেটা দরকার, তার উপরে সে আসলে ট্রেনিং নেবে। তাতে আসলে অর্গানাইজেশনের গোলটা অ্যাচিভ করা যাবে। এটা ছিল তার ফার্স্ট স্টেজ, ট্রেনিং ম্যানেজমেন্ট দ্য ট্রেনিং প্রোগ্রাম। তখন আমরা অ্যানালাইসিস করতে পারবো, নিডটাকে আমরা বুঝতে পারবো এখন যে হ্যাঁ আমার এখন এই ট্রেনিং গুলো দরকার। দেন আমাদের ট্রেনিং প্রোগ্রামটাকে ডিজাইন করতে হবে। আর ট্রেনিং প্রোগ্রামটাকে ডিজাইন করার জন্য আমরা বলেছি যে এখানে ডিজাইনটা আমরা কিভাবে করব। প্রথম হচ্ছে একটা লার্নিং অবজেক্টিভ তৈরি করতে হবে, যেটা আমরা স্মার্ট নামে এটাকে আমরা ডিফাইন করতে পারি। স্মার্ট মানে হচ্ছে স্পেসিফিক, এম হচ্ছে মেজারেবল, এ হচ্ছে অ্যাচিভেবল, আর রিলেভেন্ট, এন্ড টি হচ্ছে টাইম বাউন্ড। এই কয়েকটা বিষয় আমাদের লার্নিং অবজেক্টিভের মধ্যে থাকবে, যেটা দেখে আমি ঠিক করতে পারবো যে হ্যাঁ এই বিষয়টা সম্পর্কে স্পেসিফিকলি এই বিষয় সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে। যে ট্রেনিং এর আউটকামটা মেজার করা যাবে, ট্রেনিং থেকে কি অ্যাচিভ করা যাবে বা অ্যাওয়ার্ডেড হবে, সেটা আমি জাস্টিফাই করতে পারবো। ট্রেনিংটা অবশ্যই অর্গানাইজেশনের গোলের সাথে রেলিভেন্ট হতে হবে, এবং ট্রেনিংটা একটা নির্দিষ্ট সময়ে শেষ হবে এবং ওই সময়ের মধ্যেই আউটকামটা পাওয়া যাবে। এই স্মার্ট যে অবজেক্টিভটা, এই অবজেক্টিভটা লার্নিং অবজেক্টিভের সাথে প্রথমে আমাকে ডিজাইন করে ফেলতে হবে। এরপর কন্টেন্ট ডেভেলপ করতে হবে, কি কি বিষয় আমি আসলে পড়াবো, এই ট্রেনিং প্রোগ্রামটা কি শিখাবো, এই কন্টেন্ট ডেভেলপমেন্ট গুলো এটা আমাদের ক্রিয়েট করতে হবে। ট্রেনিং এর মেথডটা খুব ইম্পর্টেন্ট। ট্রেনিংটা কোন এরিয়াতে হবে? ওয়ার্কশপের মাধ্যমে হবে, ই লার্নিং হবে, নাকি অন দা জব ট্রেনিং এন্ড ব্লেন্ডেড হতে পারে? সামনে এগুলো আমাদের আবার টাইপস গুলো আমাদের বিস্তারিত রয়েছে, আমরা দেখব। ট্রেনিং ম্যাটেরিয়ালস এর কথা আমরা বলেছি এখানে। ট্রেনিং ম্যাটেরিয়ালস এর মধ্যে আমরা দেখবো যে ট্রেনিং এর মধ্যে আমাদের ম্যানুয়াল লাগতে পারে, প্রেজেন্টেশন হতে পারে, অনলাইন রিসোর্স দরকার হতে পারে। সেই বিষয়গুলোকে এইচআর এর টোটালটাকে মনিটরিং করতে হবে। ট্রেনার সিলেকশন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে যে বিষয়ে এক্সপার্ট তাকে সেই বিষয়ে নিয়ে আসতে হবে। আদারওয়াইজ কিন্তু 100% এখান থেকে পাওয়া যাবে না। যেমন আমি খুব স্বাভাবিকভাবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এক্সপার্ট নয়, আমি তারপর তোমাদের পড়াচ্ছি। দ্যাট মিনস এখান থেকে মেবি যদি আরো অন্য একটা যে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট এক্সপার্ট তাকে আনা হতো, হয়তো সে আরো বেশি তোমাদের এফিশিয়েন্টলি বিষয়টা বোঝাতে পারতো। তো এখানে বলা হচ্ছে যে ট্রেনার সিলেকশন প্রত্যেকটা বিষয়ে এক্সপার্ট। যেমন এখানে আমরা একটা কোর্স করাচ্ছি, এটা দ্যাট মিনস কোর্সটা আরো বেশি গুরুত্বপূর্ণ, কারণ এটা একটা লং টার্মের জন্য একটা কোর্স শিডিউল। এখানে বোঝানো এফেক্টিভলি আরো ইম্পর্টেন্ট। আবার ট্রেনিং এর ক্ষেত্রে এটা অথবা এক ডে হতে পারে, 2 ডে হতে পারে, 3 ডেজ হতে পারে, যাই হোক না কেন ইফেক্টিভ পিপলকে দিয়ে ট্রেনিং করাতে পারলে এখান থেকে ভালো একটা এফেক্ট করা সম্ভব।
ট্রেনিং স্কেডিউলের কথা আমরা বলেছি। ট্রেনিং স্কেডিউলটা আমাদের এইচআর ডিপার্টমেন্ট প্রথমে শুরু করবে, স্টার্ট কবে হবে, এন্ড কবে হবে। এবং তোমরা যদি কিছু ট্রেনিং স্কেডিউল দেখো কখনো, দেখবে সেকশন ওয়াইজ লেখা থাকে যে এই সেকশনে এই বিষয়ের কন্টেন্টটাকে পড়ানো হবে এবং কন্টেন্টটা কি পড়াবে সেটা লেখা থাকে। এমন হতে পারে যে একটা দিনের মধ্যে 2 জন বা 3 জন এটা কন্ডাক্ট করতে পারে। দ্যাট মিন্স এই স্কেডিউলটা তৈরি করে ফেলতে হবে। এবং লাস্ট হলো হচ্ছে ডিজাইনিং প্রোগ্রামে অ্যাসেসমেন্ট এন্ড ইভালুয়েশন করা, যে কি এতে অ্যাসেসমেন্ট করবে। একটা ট্রেনিং শেষে একটা ছোট একটা এক্সাম হতে পারে, কুইজ টেস্ট হতে পারে, কেস স্টাডি হতে পারে, বিভিন্ন ভাবে অ্যাসেসমেন্ট করা এবং তাদের ইভালুয়েশন করা। অনেকগুলো ট্রেনিং প্রোগ্রাম থেকে সার্টিফিকেট দেওয়া হয়ে থাকে। কিছু কিছু ট্রেনিং প্রোগ্রাম গ্রেডিং হতে পারে, সে পাস করেছে এরকম একটা হতে পারে। এই প্রোগ্রামগুলোর মাধ্যমেও ইভালুয়েশন অ্যাসেস করা যেতে পারে এমপ্লয়ীদের, যে তাদের আউটকামটা কি আসলো। তাহলে আমরা দুইটা স্টেজ দেখলাম। ফার্স্ট হচ্ছে প্রথম নিড অ্যানালাইসিস করা ট্রেনিং এর, সেকেন্ড হচ্ছে ট্রেনিং প্রোগ্রামটাকে ডিজাইন করা। যখন ডিজাইন করা শেষ হয়ে যাবে, এইচআর ডিপার্টমেন্টের এখন তার কাজগুলো হচ্ছে ট্রেনিংটাকে ইমপ্লিমেন্ট ট্রেনিং করানো। ট্রেনিং করানো শুরু করতে গেলে প্রথম কাজটা সেটা হচ্ছে কমিউনিকেশন করা কাদের সাথে, যে পার্টিসিপেন্ট যারা হবে তাদের সাথে আমি কিভাবে কমিউনিকেট করব। এই কমিউনিকেট করতে গেলে মেবি অনেক সময় মেইলের মাধ্যমে বা অ্যানাউন্সমেন্ট করা হয় থাকে বিভিন্ন জায়গাতে যে হ্যাঁ একটা ট্রেনিং প্রোগ্রাম হবে। এবং ট্রেনিং প্রোগ্রামে অ্যানাউন্সমেন্টের সাথে সাথে যতগুলো ম্যাটেরিয়াল দরকার সেগুলোর সাথে সাথে তাকে দিয়ে দেওয়া। যেমন আমরা এখানে বলেছি ট্রেনিং এর অবজেক্টিভটা পার্টিসিপেন্টকে জানাতে হবে, স্কেডিউল জানাতে হবে, এক্সপেকটেশন কি আসে ট্রেনিং থেকে সেটাও তাকে জানাতে হবে। এবার হচ্ছে লজিস্টিক ম্যানেজমেন্ট, তার জন্য ট্রেনিং এর ভেন্যু কোথায় হবে, ইকুইপমেন্ট আর ম্যাটেরিয়ালস কি থাকবে, এই বিষয়গুলোকে এইচআর ডিপার্টমেন্ট অ্যাকোমোডেট করে ফেলবে। পার্টিসিপেন্ট এনগেজমেন্ট, এখন হচ্ছে পার্টিসিপেন্টদের যে পার্টিসিপেন্ট করা যায় তার বিভিন্ন মেথডগুলোকে আসলে কাজ করতে জানি। ফিডব্যাক মেকানিজমের কথা বলছি, যেটা অনেকটা এনগেজমেন্টের সাথে চলে আসে, যে ডিউরিং এন্ড আফটার ট্রেনিং এখানে ফিডব্যাকটা কিভাবে হবে। অনেক ট্রেনিং প্রোগ্রাম গুলো দেখা যায় যে একটা সফটওয়্যার তোমাকে শিখিয়ে গেল যে হ্যাঁ এইভাবে করে তুমি কাজ করতে পারো, বাট শেখানোর পরে মনে হতে পারে যে আমার আসলে এই জায়গাগুলোতে আরো ভুলে গিয়েছি বা এই জায়গাটা আবার সাপোর্ট দরকার। সেই ক্ষেত্রে ট্রেনারের সাথে ডিরেক্ট কমিউনিকেট করার সুযোগ করে দেয় যে হ্যাঁ পরবর্তী ট্রেনিং প্রোগ্রামের পরে তোমার যদি কোনো সমস্যা ইমেইলের মাধ্যমে বা অন্য কোনো যোগাযোগের মাধ্যমে তুমি আফটার ট্রেনিং এও তুমি তার ফিডব্যাক গুলো দিতে পারো। আসলে এইভাবে আমার এই জায়গাগুলোতে ল্যাকিংস হয়েছে, এটা হচ্ছে ফিডব্যাক মেকানিজম। লাস্ট হচ্ছে মনিটরিং সাপোর্ট করা, তো এটা হচ্ছে কন্টিনিউয়াস সাপোর্ট গুলো এইচআর ডিপার্টমেন্ট করবে টোটাল ট্রেনিং প্রোগ্রামটাকে শেষ করতে গিয়ে। তাহলে এটা 3 নাম্বার স্টেজ গেল ইমপ্লিমেন্টেশন। 4 নাম্বার স্টেজ লাস্ট স্টেজ সেটা হচ্ছে কি ইভালুয়েশন করা, যে আসলে আমরা কেন করছি অর্গানাইজেশনাল গোলটাকে অ্যাচিভ করার জন্য। অর্গানাইজেশনাল গোলকে অ্যাচিভ করার জন্য এইচআর যখন তার এমপ্লয়িদের ট্রেনিং এ নিয়ে আসলো তখন সে কিন্তু ইভালুয়েশন করতে হবে যে আমি আমার এতগুলো এমপ্লয়িকে ভালো ট্রেনিং এর ব্যবস্থা করলাম, তো আফটার ট্রেনিং এমপ্লয়িদের অবস্থা কেমন। তো অ্যাকচুয়ালি যেহেতু এটা একটা কোয়ান্টিফাই করা খুব কঠিন, মেজার করা খুব কঠিন যে অ্যাকচুয়ালি ট্রেনিং থেকে কি পরিমাণ আউটপুট আসলো, তো এই আউটপুট গুলোকে মেজার করাটা খুব কঠিন কেন, এইটাকে তো আসলে বোঝা যায় না ওইভাবে যে হ্যাঁ আমার এই ট্রেনিং দিয়ে আমার এমপ্লয়ি এতখানি বেনিফিটেড হবে। তারপর বিভিন্ন স্কলাররা এটাকে জাস্টিফাই করার জন্য কি করেছে, বিভিন্ন মেথড গুলোকে ওরা ডেভেলপ করেছে। যেমন একটা মেথডের কথা আমরা বলেছি কিক পেটিং মেথড। কিক পেটিং মেথডটাকে বলেছে 4 লেভেল মেথড বলা এটাকে, যেখানে এমপ্লয়িরা ট্রেনিং থেকে এটাকে আইডেন্টিফাই করার জন্য 4টা ভাগে ভাগ করেছে এটাকে, রিঅ্যাকশন, লার্নিং, বিহেভিয়ার আর রেজাল্ট। তো রিঅ্যাকশন মানে হচ্ছে ট্রেনিং এর পরে পার্টিসিপেন্টের স্যাটিসফ্যাকশন কেমন এটা নিয়ে। লার্নিং এর মধ্যে হচ্ছে নলেজ এবং স্কিল তার ডেভেলপ হলো কিনা। বিহেভিয়ারাল চেঞ্জ আসলো কিনা, যখন আসলে পার্টিসিপেন্টের বিহেভিয়ার বা
স্কিলের কোনো চেঞ্জ আসে কিনা সেটা বোঝাচ্ছে। আর রেজাল্ট হচ্ছে এখানে হচ্ছে আউটকাম, যে সে যে ট্রেনিং করে আসলো সে অর্গানাইজেশনাল পারফরম্যান্স বাড়লো কিনা। এই চারটা অ্যানালিটিক মেট্রিক উনি বলেছেন যে ফুল লেভেল মডেলে ওরা এটাকে আইডেন্টিফাই করা যায়। এরপর হচ্ছে ফিলিপস, যেটা ফিলিপস আরওআই মডেল বলা হয়, যেটাকে আমরা রিটার্ন অন ইনভেস্টমেন্ট আরওআই কে বলে আমরা সাধারণভাবে। তো রিটার্ন অন ইনভেস্টমেন্ট তোমরা জানো, ইনভেস্টমেন্ট ধরা হচ্ছে এটাকে ট্রেনিং কে ধরা হচ্ছে একটা ইনভেস্টমেন্ট, যেটা একটা কস্ট আছে। ট্রেনিং করতে গেলে ট্রেনারকে খরচ দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, বিভিন্ন ভেন্যু, কস্ট রয়েছে। হিউজ একটা যদি কস্ট হয়, অনেক ট্রেনিং প্রোগ্রাম গুলো বিদেশি বড় বড় কোম্পানিগুলো দেশে পাঠানো যায় তাদের এমপ্লয়ীদের। এই যে হিউজ একটা কস্ট হয়, এই কস্টটাকে ধরা হচ্ছে একটা অর্গানাইজেশন ইনভেস্টমেন্ট ইনপুটটা। তো এই ইনভেস্টমেন্টটা থেকে কি পরিমাণ বেনিফিট হলো সেটা জাস্টিফাই করে। কিভাবে করে আমরা যদি এটাকে এভাবে ডেসক্রাইব করি, সাপোজ সে দেখলো তার ট্রেনিং প্রোগ্রামটা 50 লাখ টাকা তার খরচ হলো এই ট্রেনিং প্রোগ্রামটা করানোর জন্য সকলে এমপ্লয়ীদের। এখন ওই যে আফটার ট্রেনিং আর বিফোর ট্রেনিং দুইটা ভাগে ভাগ করলো। বিফোর ট্রেনিং সে দেখলো যে মেবি যে আমার এই এমপ্লয়ি আমার অর্গানাইজেশনের প্রোডাক্টিভিটি হচ্ছে 70% বা এফিসিয়েন্সি 70%। আফটার ট্রেনিং আমার এফিসিয়েন্সি হচ্ছে মেবি 85%। তার মানে কি এই যে ট্রেনিং এর ফলে 15% আমার এফিসিয়েন্সি বেড়ে গেল। দিস ইজ কল্ড দা রিটার্ন অন ইনভেস্টমেন্ট। অর্থাৎ সে দেখলো যে আমার ইনভেস্টমেন্ট যে পরিমাণ হলো তা দিয়ে আমার 15% আমার বেড়েছে। দ্যাট মিনস আমার যে পরিমাণ কস্ট হয়েছিল তা দিয়ে আমার 15% আমার এফিসিয়েন্সি বেড়েছে। এই যে 15% এফিসিয়েন্সি বেড়েছে, এই 15%টাকে এখন আমি হিসাব করব মানি টু, তাহলে কতটুকু আমার আসলে আউটপুট বা ইনকাম এখানে রেভিনিউ বেড়েছে। রেভিনিউ কতখানি বেড়েছে, এই রেভিনিউটা হচ্ছে কোম্পানি বা আমাদের এখানে রিটার্ন হিসেবে দেখা হয় ইনভেস্টমেন্ট এগেইনস্ট, যেটা অনেক সময় আমরা কস্ট বেনিফিট অ্যানালাইসিস দিয়ে করে থাকি। বিসিআর মডেল বলা হয় এখানে, বেনিফিট কস্ট রেশিও। সেটা দিয়ে আমরা বের করতে পারি যে আসলে অ্যাকচুয়ালি ট্রেনিং দিয়ে কতখানি আমার বেনিফিট হবে। তো এটা হচ্ছে তাহলে ফিলিপস এইভাবে ডেসক্রাইব করেছে যে আরওআই মডেল দিয়ে আমরা ট্রেনিং কে জাস্টিফাই করতে পারবো। আরেকটা মডেল রয়েছে সিআইআর মডেল, যেটা অনেকটা পিক প্র্যাকটিকের মতোই। এখানে কনটেক্সট রয়েছে, এখানে আলাদা একটা বিষয়। কনটেক্সট মানে হচ্ছে অর্গানাইজেশনাল কনটেক্সট আর এনভায়রনমেন্ট, সেটার সাথে জাস্টিফাই করা। ইনপুট গুলোকে আমরা বলেছি এখানে কি কি ইনপুট দিবে, নেসেসারি রিসোর্স আর ইনপুট ইউটিলাইজেশনের কথা বলা হচ্ছে। রিঅ্যাকশনটা কি প্র্যাকটিসে ছিল, সেই রিঅ্যাকশন মানে হচ্ছে পার্টিসিপেন্ট রিঅ্যাকশনটা কি রিঅ্যাকশনে সেটা। আর আউটকামটা ছিল আমাদের কি প্র্যাকটিক্যাল রেজাল্ট হলে আমাদের কি পরিমাণ আউটকাম বা ইমপ্যাক্ট হলো পারফরম্যান্সে সেটা আমরা মেজার করতে পারি। এই যে তিনটা মডেলের মাধ্যমে যে কোনো মডেল ফলো করে অর্গানাইজেশন গুলো তার এমপ্লয়ীদের আফটার ট্রেনিং আসলে কি ধরনের তার বেনিফিট হলো এটা মেজার করতে পারে। তো এটা কোন ডিপার্টমেন্ট করে থাকবে, এটা কিন্তু ফাইন্যান্স, অ্যাকাউন্টিং, মার্কেটিং এই ডিপার্টমেন্টের কাজ নয় এটাকে মেজার করা। এটা হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের কাজ। যার জন্যই টোটাল ট্রেনিং প্রোগ্রামটা অর্গানাইজেশনের এটা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট বা এইচআরএম ডিপার্টমেন্ট এটাকে কন্ট্রোল করে থাকে এবং তারা এটাকে আসলে জাস্টিফাই করে যে ট্রেনিং করা কখন করাবো এবং ট্রেনিংটা আসলে কি আমরা এখান থেকে ইভালুয়েট করব। এইটা ছিল আমাদের মোটামুটি ট্রেনিং প্রোগ্রামটার স্টেজগুলো। তোমরা একটু দেখো তার উপর কোনগুলো আছে ক্লাস আছে এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন আছে ক্লাসে আমরা বলতে পারি। সমতা নেই। আচ্ছা আমরা দেখি তারপরের পার্টটা আমাদের হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ। ডেভেলপমেন্ট স্টাডিজের মধ্যে যেটা আমাদের একটা সেকেন্ড পার্ট ছিল ক্যারিয়ার, এখানে ট্রেনিং ম্যানেজমেন্ট আর ডেভেলপমেন্ট। একটা হচ্ছে ট্রেনিং আর একটা ডেভেলপমেন্ট, দুইটা কিন্তু একই বিষয় না, আলাদা বিষয়। কেন আলাদা বিষয়? বিকজ অফ ট্রেনিংটা কি করে থাকে, ট্রেনিংটা গ্রুপ অফ পিপলকে
এখান থেকে মোটিভেট হতে পারে, এখান থেকে তার নলেজ বা স্কিল ডেভেলপমেন্ট হতে পারে। বাট যখন ডেভেলপমেন্ট শব্দটা ইউজ করা হয়, ডেভেলপমেন্ট প্রোগ্রামটা প্রথম হচ্ছে একটা ইন্ডিভিজুয়ালকে ডেভেলপ করে। দেন হচ্ছে সেই ইন্ডিভিজুয়াল তার ডেভেলপমেন্ট যখন হয় সেইটাকে আসলে এমপ্লয় করে সে আসলে তার অর্গানাইজেশনের উপর, দেন অর্গানাইজেশন বেনিফিট পায়। তো দুইটা যদি আমরা বলি থিওরিটিক্যালি দুইটা আলাদা বিষয়। ট্রেনিং এর মাধ্যমে ডেভেলপ হয়, এটা সত্যি কথা, বাট ট্রেনিং এর যে আউটকামটা সেইটা আসলে সবার মধ্যে টিম বা গ্রুপ ওয়াইজ এটা ডেভেলপ করে। আর ডেভেলপমেন্ট যে প্রোগ্রামগুলো অর্গানাইজেশন বা এইচআর ডিপার্টমেন্ট তার এমপ্লয়ীদের জন্য নিয়ে থাকে সেগুলো প্রথম ডেভেলপ হয় ইন্ডিভিজুয়াল। আমরা এখানে বলেছি ডেভেলপমেন্ট ফোকাস অন লং টার্ম গ্রোথ and career advancement of the employees through continuous learning opportunities. এখানে বলেছি দেখো ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো ট্রেনিং এর থেকে আরো বেশি অ্যাডভান্স স্টাডি। কেন অ্যাডভান্স বললাম? এই যে অনেক সময় 6 মাস 1 বছরের বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলোতে পাঠিয়ে দেয়, ওগুলোকে ট্রেনিং করে না, ওগুলোকে বলে ডেভেলপ। কেন ডেভেলপমেন্ট বলে? এটা লং টার্মে ধরে এটা কাজ কন্টিনিউ থাকে এবং এটাতে যে বেনিফিট গুলো পাওয়া যায় সেটা অর্গানাইজেশনাল গোল বা নিডকে অ্যাচিভ করে। পাশাপাশি একটা ইন্ডিভিজুয়ালের যে এক্সপেকটেশন, তার নিজের যে চাহিদা, আমি আসলে কি হবো, আমি এই কোম্পানির একদম টপ যে একদম পজিশন থেকে সেই পজিশনে আমি থাকবো, তার জন্য কিন্তু আমাকে নিজেকে ডেভেলপ করতে হবে। এই ডেভেলপমেন্টটা মেবি এক্সপার্টাইজ করা ওই ফিল্ডে, মেবি তার গ্রুমিং করা তার আসলে ক্যারিয়ারকে, এই সকল বিষয়গুলো চলে আসে। এইজন্য বলছে ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি হচ্ছে একটা লার্নিং, কন্টিনিউয়াস লার্নিং অপরচুনিটি, যেটা একটা এমপ্লয়ি রেগুলার শিখবে বিভিন্ন এরিয়া, এবং এইচআর ডিপার্টমেন্ট এই এমপ্লয়ীদের এইরকম অপরচুনিটি গুলো দিবে। এখানে আমরা বলেছি প্রথম ডেভেলপমেন্ট প্রোগ্রামটাকে আমরা বলেছি ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আইডিপি যেটা, আইডিপিটাকে বলতে দেখো আর পার্সোনালাইজড প্ল্যান দ্যাট আউটলাইন অ্যান এমপ্লয়ি ক্যারিয়ার গোল এন্ড স্টেপস নিড টু অ্যাচিভ देम। দ্যাট মিন্স প্রথমে হচ্ছে পার্সোনালাইজড প্ল্যান, দ্যাট মিন্স পার্সোনালাইজড মানে ব্যক্তি কেন্দ্রিক একটা প্ল্যান, যেখানে এমপ্লয়ীদের ক্যারিয়ার গোল এন্ড স্টেপস নিড গুলোকে অ্যাচিভ করে, হেল্প করে। আইডিপির ক্ষেত্রে আমাকে বলা হচ্ছে প্রথম সেলফ অ্যাসেস করা, যে এই যে ডেভেলপমেন্ট প্রোগ্রামটা হলো এতে একটা ইন্ডিভিজুয়ালের কি পরিমাণ স্ট্রেংথ বাড়লো, উইকনেস বাড়লো, একটা ক্যারিয়ার অ্যাসপিরেশন তার বেড়ে গিয়েছে। এখন দেখো এই যে স্ট্রেংথ এবং উইকনেস আমরা কিন্তু SWOT অ্যানালাইসিস করেছি, একটু তোমরা করেছো। SWOT অ্যানালাইসিসে তোমরা একটা অর্গানাইজেশনের কিন্তু স্ট্রেংথ উইকনেস বের করতে পারো। ঠিক ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান এমন একটা বিষয় যেখানে একটা এমপ্লয়ি সে নিজে নিজে সেলফ অ্যাসেস করতে পারবে, তার কি পরিমাণ স্ট্রেংথ রয়েছে, তার কি পরিমাণ উইকনেস রয়েছে। দ্যাট মিন্স এটা এক ধরনের SWOT অ্যানালাইসিস প্রোগ্রামের মতো আইডিপিটা, যেটার মাধ্যমে তার ক্যারিয়ার, তার যে পরিমাণ সে এর সামনের দিকে দেখতে চায়, তার ক্যারিয়ার ওরিয়েন্টেড সে ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো চায়, সেটা কতখানি অ্যাচিভ হলো সেটা সে নিজে নিজেই জাস্টিফাই করতে পারে। এরপরে হচ্ছে গোল সেটিং করা। গোলটা হতে হবে শর্ট টার্ম থেকে লং টার্ম পর্যন্ত। হ্যাঁ, এই গোলের মাধ্যমে আমি শর্ট টার্মে আমি মেবি একটা কিছু শিখবো, বাট লং টার্মে এটা অ্যাচিভ করা যাবে, এটা কি। এরপর হচ্ছে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস। ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস কি কি এরিয়াতে হতে পারে? যেমন হচ্ছে ট্রেনিং একটা এরিয়া হতে পারে, মেন্টরিং হতে পারে, জব রোটেশন হতে পারে, বিভিন্ন এরিয়াতে এই ডেভেলপমেন্ট প্রোগ্রাম থাকতে পারে। ট্রেনিং একটা পার্ট কেবলমাত্র, বাট যতগুলো এরিয়া রয়েছে একটা ইন্ডিভিজুয়ালকে ডেভেলপ করার জন্য সবগুলো, যেমন জব রোটেশন তোমরা যদি দেখো যারা ব্যাংকে প্রথম ঢুকে সাধারণত প্রথমে একটু ক্যাশে বসিয়ে দেয়, প্রথমে তাকে ক্যাশ থেকে কাজ শিখতে 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 আস্তে আস্তে করে বিভিন্ন অন্য ডেভেলপারকে তাকে দেওয়া হয়। দিস ইজ দ্য কল জব রোটেশন, অর্থাৎ তাকে এক্সপার্ট করে তোলা, ক্যারিয়ার ডেভেলপমেন্ট। একটা সময় গিয়ে সে একটা জায়গায় কি হয় অ্যাটাচমেন্ট, মেবি সে লোন বা মেবি সে জেনারেল ব্যাংকিং, মেবি সে কার্ড ডিভিশন, অনেকগুলো পার্ট থাকে, একটা জায়গায় গিয়ে সে কিন্তু সেট হয়ে যায়। কিন্তু তাকে কিন্তু প্রথমে জব রোটেট করা হয়, বিকজ অফ তার মধ্যে কোন জায়গাটায় আসলে স্কিল রয়েছে, তার কোন জায়গাটায় বেশি তার অ্যাডভান্সমেন্ট রয়েছে, সেই জায়গাটা খুঁজে বের করতে হয় জব রোটেশনের মাধ্যমে। এটা একটা ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমরা শুধু ক্যারিয়ার ডেভেলপমেন্ট প্রোগ্রাম পড়াশোনা করা, ট্রেনিং দেয় এটাকে বলবো না, একটা ইন্ডিভিজুয়ালকে তৈরি করার জন্য
যতগুলো গ্রুমিং করা হয়, যতগুলো সেশন গুলোকে তার জন্য এপ্লাই করা হয়, সবগুলো তার ক্যারিয়ার ডেভেলপমেন্টের মধ্যে চলে আসে। এটা হচ্ছে সাপোর্ট আর রিসোর্সেস। আর এই টোটাল ডেভেলপমেন্ট টোটাল সাপোর্ট আর রিসোর্স কে দিবে? অবভিয়াসলি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। তারা বিভিন্ন রিসোর্স এবং ফ্যাসিলিটি গুলো তাকে দিয়ে এমপ্লয়িকে তার ডেভেলপমেন্ট করে হেল্প করবে। এবং লাস্ট হচ্ছে রিভিউ এন্ড ফিডব্যাক দেয়া। রিভিউ এন্ড ফিডব্যাক এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কনস্ট্রাকটিভ তার কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। যে অ্যাকচুয়ালি সে তাকে যে নতুন নতুন আমরা ডেভেলপমেন্ট প্রোগ্রামের সাথে লিংক করছি, এর ফলে এমপ্লয়িরা আসলে কি পরিমাণ আসলে এখান থেকে বেনিফিট হচ্ছে, রেগুলার ফিডব্যাক নেয় নাকি যে পরিমাণ ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলো আমরা দিচ্ছি তাকে সেগুলো তার জন্য ইফেক্টিভ না, আমাদের অন্য আরেকটা যেতে হবে। দ্যাট মিনস রেগুলার ফিডব্যাকের মাধ্যমে রেগুলার তাকে মনিটরিং করতে হবে। তাহলে এটা ছিল স্যার আমাদের ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে। ডেভেলপমেন্ট প্রোগ্রামের মধ্যে আরেকটা খুব গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে যেটাকে আমরা বলে থাকি লিডারশিপ ডেভেলপমেন্ট। এবং এই লিডারশিপ ডেভেলপমেন্টটা কিন্তু ক্যারিয়ার ডেভেলপমেন্টের একটা পার্ট। কেন ক্যারিয়ার ডেভেলপমেন্টের পার্ট? বিকজ অফ প্রতিটা এমপ্লয়ি চায় তার অর্গানাইজেশনে একটা করে সে লিডার। এই লিডারটা কিন্তু ক্যারিয়ার ওরিয়েন্টেড লিডার, অর্থাৎ সে মেবি একটা টিমকে অথবা একটা ডিপার্টমেন্ট অফ ব্রাঞ্চকে সে লিড করবে। এই লিডারশিপ ডেভেলপমেন্টটা কিন্তু প্রথম দিন থেকেই অর্গানাইজেশনের মধ্যে প্র্যাকটিস করতে হয়। কেন প্র্যাকটিস করতে হয়? এটা কিন্তু এমপ্লয়ি নিজ থেকে পারবে না। এই যে ডিপার্টমেন্ট বা অর্গানাইজেশনাল অথরিটি তাকে এক্সপ্লেইন করতে হবে, এমপ্লয়ি তার ফ্রিডম দিতে হবে তার কাজে, যেন সে তার তার যেসব অ্যাসপিরেশন রয়েছে ক্যারিয়ারে তার সেগুলোকে আসলে ফুলফিল করার মাধ্যমে সে অর্গানাইজেশন একটা গুড লিডার হতে পারে। এই লিডারশিপ ডেভেলপমেন্ট করার জন্য এইচআর ডিপার্টমেন্ট বিভিন্ন প্রোগ্রামগুলোকে অ্যারেঞ্জ করবে। কিভাবে করবে? কি কম্পোনেন্টস অফ লিডারশিপ ডেভেলপমেন্ট। লিডারশিপের জন্য তার কম্পিটেন্স তৈরি করতে হবে। স্কিল এন্ড কোয়ালিটি গুলো রিকোয়ার্ড যেসব রয়েছে সেগুলো লিডারশিপ কম্পিটেন্সে চলে আসবে। সাকসেশন প্ল্যানিং এর মধ্যে থাকবে কিছু কিছু লিডার থাকবে যারা আসলে পোটেনশিয়াল এন্ড ক্রিয়েট পাইপলাইন লিডারশিপ রোলস। এটাকে ক্রিয়েট করতে হবে। আমরা যদি দেখি যে লিডার হচ্ছে একটা অর্গানাইজেশনের যে আসলে যাকে দিয়ে অর্গানাইজেশন ব্র্যান্ডিং করে তাকে আমরা লিডার বলে থাকি। যেমন এখন যেমন আকিজের যে আসলে জিএম যে মার্কেটিংটাকে দেখে টোটালটা, সে কিন্তু শুধু আকিজের প্রোডাক্টিভিটি বাড়াচ্ছে, তাকে বলা হচ্ছে বাংলাদেশে বর্তমানে মার্কেটিং এর যে কোম্পানিতে সে কাজ করে আসছে বর্তমানে সেই কোম্পানিটাই কিন্তু তার হাত ধরে অনেক দূর এগিয়ে গিয়েছে। এখন সে আকিজ কোম্পানিকে লিড দিচ্ছে। দ্যাট মিনস তাকে কিন্তু আকিজ ব্যবহার করছে যে এমন একটা ব্যক্তি আমার অর্গানাইজেশনে রয়েছে যে আসলে এই মার্কেটিং এর টিমটাকে লিডিং দিচ্ছে। দ্যাট মিনস এই যে লিডারশিপ কম্পিটেন্সি তার মধ্যে আমার, এটাকে সে আসলে এক্সপ্লোর করতে পেরেছে। এখন যখন এই ব্যক্তি থাকবে না, তো এই কোম্পানি কিন্তু পাইপলাইনে আরো লিডারশিপ কোম্পানিকে বিভিন্ন সেক্টরগুলোতে লিড দিবে। দ্যাট মিনস এই সাকসেশন প্ল্যানিংটা একটা কন্টিনিউয়াস প্রসেস যেখান থেকে লিডারশিপ গ্রো করে। এরপর হচ্ছে মেন্টরশিপ এন্ড কোচিং, যেখানে এখানে হচ্ছে যে তাকে বিভিন্নভাবে মেন্টরিং করা একটা এমপ্লয়িকে, একটা নতুন একটা এমপ্লয়ি আসলো তাকে মেন্টরিং করা, বিভিন্ন নতুন অপরচুনিটিগুলো দেওয়ার ফলে তার লিডারশিপ ক্যাপাবিলিটি বাড়াতে হবে। এক্সপেরিমেন্টাল লার্নিং, যেখানে রিয়েল ওয়ার্ল্ড এক্সপেরিয়েন্স গুলোকে শেয়ার করা বা রিয়েল ওয়ার্ল্ডের সাথে তাকে কোঅপারেট করার জন্য বিভিন্ন রকম ট্রেনিং প্রোগ্রামগুলোকে ইনভলভ করা, চ্যালেঞ্জ গুলোকে কিভাবে সে ফেস করতে পারে এই বিষয়গুলোকে শেখানো। এটা কিন্তু এক্সপেরিমেন্টাল লার্নিং হয়। বিশেষ করে ডিফেন্স সেক্টরে যারা জব করছে ওদের মধ্যে কিন্তু এই এক্সপেরিমেন্টাল ট্রেনিংটা একটু বেশি হয় আমরা দেখি। ওখান থেকে বিভিন্ন ছোট গ্রুপ টিমকে ভাগ করে বিভিন্ন অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়ে থাকে, যেখান থেকে এক্সপেরিমেন্টাল লার্নিং এখানে ডেভেলপমেন্টটা দেখা যায়। ফিডব্যাক এন্ড অ্যাসেসমেন্ট এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যেখানে লিডারশিপ ডেভেলপমেন্টের প্রোগ্রামগুলো হবে, সেখান থেকে কি ফিডব্যাক পাওয়া যাচ্ছে সেটাকে রেগুলার অ্যাসেস করতে হবে। এবং এই অ্যাসেসমেন্টের মাধ্যমে কি হবে, অ্যাকচুয়ালি লিডারশিপ ডেভেলপমেন্ট যে প্রোগ্রামটা অর্গানাইজেশন নিয়েছে সেটা কতখানি ইফেক্টিভলি হচ্ছে অর্গানাইজেশন সেটা জাস্টিফাই করে। তাহলে এটা ছিল অর্গানাইজেশনের কিভাবে লিডার হবে বা লিডারদের ডেভেলপমেন্ট কিভাবে করা যাবে তার এরিয়া আমরা এখান থেকে দেখি। তো স্যার এই পর্যন্ত কার কোনো প্রবলেম আছে কি স্যার?
ডেভেলপমেন্ট ইন কেরিয়ার এই যে ডেভেলপমেন্ট পার্ট দিয়ে আমাদের একটা কেস স্টাডি আছে, ওইটা আমরা ক্লাসে দেখব, নেক্সট ক্লাস। এটা আমি অফলাইনে তোমাদের দেখাবো, অফলাইন একটা ক্লাস। তো আমরা আসলে আগে থেকে চ্যাপ্টারটি একটু বড় আছে, আমরা নেক্সট ক্লাসে পরবর্তী বিষয়গুলো দেখব। ক্যারিয়ার ম্যানেজমেন্ট থেকে আমরা এখান থেকে শুরু করব। তো কারো কোনো প্রশ্ন আছে ক্লাসে? নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।